সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও জেঁকে বসেছে। মৃত্যুর হার 2000 উপরে, শনাক্তের হার 1,65,000। এই অবস্থায় জানি না আমাদেরকে কতদিন এভাবে তোমাদের মুখোমুখি হতে হচ্ছে। এরপর আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ধর্মপুর ডিগ্রি কলেজ, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের মুদ্রাস্ফীতি, ইংরেজিতে যাকে বলে ইনফ্লেশন। আজকে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি, ইংরেজিতে যাকে বলে ইনফ্লেশন। ক্লাসটা কাদের জন্য উপযোগী? ডিগ্রি 2য় বর্ষ অর্থনীতি 4র্থ পত্রের এবং দ্বাদশ শ্রেণীর 7ম অধ্যায় আমাদের চ্যাপ্টার আছে যে মুদ্রাস্ফীতি। আমরা আলোচনায় যাচ্ছি যে মুদ্রাস্ফীতি বলতে আমরা কী বুঝি। সাধারণত মুদ্রাস্ফীতি বলতে বোঝায় উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধিকে বোঝায়। যদি অর্থের যোগান বৃদ্ধি পায়, যদি দ্রব্য সামগ্রিক যোগান বৃদ্ধি না পায়, তাহলে কি ঘটবে? তাহলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, দামস্তর বৃদ্ধি পায়। এই দামস্তর বৃদ্ধির যে প্রবণতাটা, ধারাবাহিক যে প্রবণতা, তাকেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। আমরা যদি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছি। অনেক অর্থনীতিবিদ বলেছেন যে অত্যাধিক অর্থের প্রচলন গতিকে মুদ্রাস্ফীতি বলা হয়, ক্রমাগত দামস্তর বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। আমরা অধ্যাপক কুলবর্ণের একটা সংজ্ঞায়িত করব এখানে। উনি বলেছেন যে মুদ্রাস্ফীতি হলো এরকম একটা পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ কম দ্রব্য সামগ্রীর পিছনে ছুটে বা দাবিত হয়। বিষয়টা যদি আমরা উদাহরণ হিসেবে আমরা সেট করতে যাই, উদাহরণ যদি আমরা সেট করি তাহলে কি দেখব? 2015 সালে 1 বস্তা চালের দাম 1500 টাকা, আর 2020 সালে 1 বস্তা চালের দাম বেড়ে 2500 টাকা। সহজ অর্থে আমরা কি দেখলাম? এই দামস্তর বৃদ্ধির সহজ অর্থে আসলে মুদ্রাস্ফীতি বলা হয়। এবং এই মুদ্রাস্ফীতি আমরা যদি পরিমাপ করতে যাই তাহলে আমরা বিভিন্নভাবে আমরা পরিমাপ করতে হবে। এবং মুদ্রাস্ফীতি পরিমাপের আমাদের সূত্র আছে। আমরা সূত্রটা যদি আমরা জেনে নিই যে মুদ্রাস্ফীতি হার সমান কি। মুদ্রাস্ফীতি হার আমরা যদি সূত্র আকারে লিখতে যাই তাহলে আমরা কি দেখব? তাহলে 2020 সালে মুদ্রাস্ফীতির হার সূত্র আকারে যদি আমরা লিখি, পিটি -1 ইন্টু 100। এখানে পিটি বলতে কি বোঝায়? যে টি সময়ের দামস্তর, আর T-1 হলো আমাদের পরবর্তী বছরের দামস্তর। আর PT-1 সমান হলো কি আমাদের পরবর্তী বছরের দামস্তর। তাহলে আমরা এটা অন্যভাবেও লিখতে পারি যে আমরা বিষয়টা ক্লিয়ার করার জন্য যে বর্তমান বছরের দামস্তর পূর্বের বছরের দামস্তর পূর্বের বছরের দামস্তর ইন্টু 100। সহজভাবে যদি আমরা বলি তাহলে বর্তমান বছরের দামস্তর পূর্বের বছরের দামস্তর
বা পূর্ব বছরের দাম স্তর দিয়ে আমরা যদি ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা 2000 সালে মুদ্রাস্ফীতির হার পাবো। আমরা ওই সময় বলছিলাম যে আমাদের 2015 সালে এবং 2020 সালে 2020 সালে আমাদের চালের বস্তার দাম ছিল 2500 টাকা, পূর্বের বছরের দাম স্তর ছিল 1500 টাকা, পূর্বের বছরের দাম স্তর ছিল 1500 ইন্টু হলো আমাদের 100। তাহলে আমরা এটা অঙ্ক যদি করি তাহলে 2500 থেকে 1500 বিয়োগ করলে 1000, নিচে হলো 1500 100। আমরা 0 0 0 0 ক্রস যদি করি তাহলে উপরে হলো 1000, 1015 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 66.6 সামথিং। তাহলে আমাদের 2000 সালে মুদ্রাস্ফীতির হারটা কত হলো? মুদ্রাস্ফীতির হার হলো আমাদের 66.66। তাহলে আমরা এখানে কি দেখলাম যে মুদ্রাস্ফীতির হারটা আমাদের কিভাবে পরিমাপ করা হয়, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা এক কথায় যদি বলতে যাই যে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি, আমরা যদি এক নজরে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। প্রথম বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করলাম দাম স্তর ক্রমাগত বৃদ্ধি। দাম স্তর ক্রমাগত বৃদ্ধি বলতে আসলে মূলত কী বলি, কিছুদিন আগে পেঁয়াজের দাম বেড়েছিল, হঠাৎ করে বেড়ে আবার হঠাৎ করে পড়ে গেছে, এই আকস্মিক কোনো বিষয় না মুদ্রাস্ফীতি, তাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি না। অর্থাৎ ধারাবাহিকভাবে দাম স্তর যদি আমাদের বৃদ্ধি পায় তখনই আমরা তাকে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি, তখনই আমরা বলবো যে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য বেড়ে যাবে। অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস, অর্থের মূল্য হ্রাস বা অর্থের ক্রয় ক্ষমতা বলতে আমরা কী বুঝি? আমি গত মাসে 1 কেজি পেঁয়াজ কিনলাম 30 টাকা দিয়ে, এ মাসে 1 কেজি পেঁয়াজ ক্রয় করলাম 45 টাকা দিয়ে। তাহলে জিনিসের পরিমাণ আমাদের সমান, অর্থাৎ 1 কেজি, কিন্তু আমার টাকার পরিমাণ আগের চাইতে 15 টাকা বেশি লাগছে। তাহলে এ দিয়ে কী বোঝাইল যে আমি অর্থাৎ এখানে অর্থের মূল্যটা হ্রাস পেয়েছি। এরপর অর্থের মূল্য হ্রাস, এর পরবর্তীতে আমরা আলোচনা করব স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয়। স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয়, আমি যদি একটা উদাহরণ সেট করি যে আমাদের দাদা অথবা দাদির সাথে আমরা গল্প শুনতাম যে তারা বাজারে যেত 4 আনা 5 আনা অথবা 10 আনা নিয়ে বাজারে যেত, বাজারে গিয়ে দেখা যাচ্ছে বাজার ভর্তি অর্থাৎ ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসতো। আর এখন আমরা কি বলি যে ব্যাগ ভর্তি আমাদের টাকা নিয়ে আসায় আর এটা পলিথিনের ব্যাগ দিয়ে আমরা বাজার করে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখন কী দাঁড়ালো আমাদের, অর্থাৎ স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য আমাদের অধিক অর্থ ব্যয় করা লাগে। এরপর আলোচনা আসছে আমাদের সামগ্রিক যোগান অপেক্ষা সামরিক চাহিদা যদি আমাদের বৃদ্ধি পায়। সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা, টোটাল চাহিদা আমাদের কী নির্ভর করবে, একটা দেশের সামগ্রিক চাহিদাটা কী নির্ভর করবে এবং সামগ্রিক যোগান অর্থাৎ আমাদের কী পরিমাণে মাল আছে এবং কী পরিমাণে আমাদের চাহিদা আছে। তাহলে যোগান অপেক্ষা যদি চাহিদা বৃদ্ধি পায় তখনই আমরা ধরবো যে মুদ্রাস্ফীতি। এরপর পয়েন্ট মৃদু মুদ্রাস্ফীতি বিনিয়োগ কর্মসংস্থান ও উৎপাদন বাড়ায়। আর মৃদু মুদ্রাস্ফীতি আমরা একটু পরে আমাদের রেখাচিত্রের যে বিষয়টা আমরা ব্যাখ্যা করব এবং উলম্পন মুদ্রাস্ফীতিও আমাদের অর্থনীতিতে চরম ভারসাম্যহীনতা অবস্থার সৃষ্টি করে। উলম্পন মুদ্রাস্ফীতিও আমাদের একটু পরে আমরা রেখাচিত্রের সহ আলোচনা করব। এই দুইটা পয়েন্ট আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তাহলে এই হলো আমাদের বৈশিষ্ট্যগুলো, যে প্রথম পালমকে আমাদের দাম স্তর ক্রমাগত বৃদ্ধি, অর্থের ক্রয় ক্ষমতা অর্থের মূল্য হ্রাস, 3 নম্বরে স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয়, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি, মৃদু মুদ্রাস্ফীতি বিনিয়োগ কর্মসংস্থান উৎপাদন বাড়ায়, উলম্বন মুদ্রাস্ফীতি অর্থনীতিতে চরম ভারসাম্যহীনতার অবস্থার সৃষ্টি করে। এখন আমরা মুদ্রাস্ফীতির কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রধান কারণ যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রধান কারণ দুটি, একটা হলো চাহিদাজনিত মুদ্রাস্ফীতি আর একটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা যদি সংজ্ঞায় যাই যে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি আমাদের কাকে বলে, সামগ্রিক যোগান যদি স্থির থাকে, সামগ্রিক যোগান স্থির থেকে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে, দাম স্তর বৃদ্ধি পাবে, আর এই দাম স্তর বৃদ্ধির প্রবণতাকে বলা হয় চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। আমরা যদি চিত্রের দিকে যাই
তাহলে অয়ক্ষকে আমরা দিলাম দ্রব্যের পরিমাণ, অয়ক্ষকে আমরা দিলাম দাম। তাহলে রেখাচিত্র দেখলাম আমাদের A0 যোগান, এডি 0 হলো প্রাথমিক চাহিদা, এডি 1 হলো দ্বিতীয় বা পরিবর্তিত চাহিদা। তাহলে এখানে কি ঘটলো, আমাদের চাহিদার পরিমাণ যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কি ঘটলো, চাহিদা রেখা ডানে উপরে স্থানান্তরিত হলো, তাহলে দামের অবস্থাটা কি দাঁড়ালো, OP0 থেকে বৃদ্ধি পেয়ে OP1 হলো। তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণটা কত, P0 P1। তাহলে আমরা এখানে চাহিদাজনিত মুদ্রাস্ফীতিটা আমরা ধরে নিতে পারি P0 P1। এই চাহিদাজনিত মুদ্রাস্ফীতিটা আসলে কেন ঘটে, অর্থের পরিমাণ, সরকারি ব্যয় এবং বুক বৃদ্ধির ফলে যদি চাহিদা বাড়ে তখনই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি ঘটে থাকে। আমরা দ্বিতীয় কারণটাতে যদি আলোচনা যাই যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে আমরা কি দেখব, যে এখানে কী থাকবে আমাদের, এখানে চাহিদার পরিমাণ হলে আমাদের কি স্থির, যোগানের পরিমাণ কি হবে আমাদের হ্রাস পাবে, তখন কি হবে আমাদের ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা কেন ঘটে, বিশেষ করে কাঁচামাল, মজুরি, যন্ত্রপাতি, পরিবহন ব্যয় যদি আমাদের বাড়ে তখন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে থাকে। অর্থাৎ চাহিদা স্থির থাকবে, স্থির থেকে আমাদের যোগানের যদি আমাদের হ্রাস পায় তাহলে কী হয় আমাদের, তাহলে পরবর্তীতে যোগান রেখাটা বামে উপরে স্থানান্তরিত হয়। তাহলে এখানে কি দেখব যে আমাদের দামের কি পরিবর্তন হয়েছে, অর্থাৎ দাম ছিল আমাদের OP0, বৃদ্ধি পেয়ে কী হলো আমাদের OP1। তাহলে এখানে মুদ্রাস্ফীতির ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পরিমাণ কত আমাদের P0 P1। তাহলে আমরা এখানে কী আলোচনা দেখলাম যে প্রধান কারণ আসলে মূলত দুইটা, একটা হলো চাহিদাজনিত মুদ্রাস্ফীতি আর একটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা আরেকটু আলোচনা করি যে অন্যান্য কারণগুলো কী কী আমাদের। অন্যান্য কারণগুলোর ভিতরে আমাদের আসছে যে বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা কি, যে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। বাজার যদি আমাদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন কী হতে পারে যে আমাদের বিভিন্ন রকমের দুর্বলতা তৈরি হয়ে যায়, বিশেষ করে সিন্ডিকেট বাণিজ্য, চোরাচালান, মজুদ, অর্থাৎ বাজার ব্যবস্থার আমাদের কাঠামোগত দুর্বলতা, এটা আমাদের মুদ্রাস্ফীতির একটা কারণ। এরপর আসছে কি আমাদের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগ। বিশেষ করে আমাদের মতো দেশে যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, বিভিন্ন কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। এর কারণে আমাদের কী হয়, আমাদের যে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এবং মানব সৃষ্ট দুর্যোগ, মানুষের দ্বারা সৃষ্ট। আজকের আমাদের যে অবস্থাটা, যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এই ভাইরাস মানব সৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগের কারণে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কী হয়, আমাদের জিনিসপত্রের দাম হুড়হুড়াই করে বাড়তেছে। এই বাড়তিটাই হলো কি আমাদের মুদ্রাস্ফীতি। তাহলে আমাদের যদি আমাদের উৎপাদন যদি আমাদের না পারে তাহলে প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্টি দুর্যোগের কারণে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে। এরপর আসছে আমাদের রাজনৈতিক অস্থিরতা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ, রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি দল, বিরোধী দল, হরহমেশাই বিভিন্ন রকমের দ্বন্দ্ব লেগে থাকে, যার কারণে আমাদের দেখা গেছে যে আমাদের অস্থিরতা তৈরি হয় সারা দেশে। উৎপাদন আমাদের বাড়ে না, তখনই আমাদের কী হয়, দাম স্তর বাড়ে, মুদ্রাস্ফীতি তৈরি হয়। মজুরি এবং বেতন বৃদ্ধি, এখানে আমরা কি দেখি যে মজুরি এবং বেতন বৃদ্ধি। মজুরি এবং বেতন যদি আমাদের বাড়ে, অর্থাৎ সরকারি বেসরকারি যারা চাকরিজীবী তাদের মজুরি এবং বেতন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যায়। কেন বেড়ে যায়? ব্যবসায়ীরা একটা সুযোগ সন্ধানী, তারা চায় যে আমাদের যে মজুরি এবং বেতন বৃদ্ধি, অর্থাৎ সরকারি চাকরি বা অথবা বেসরকারি চাকরি যদি বেতন বাড়ছে, আমাদের তো বেতন বাড়ে না, অর্থাৎ আমাদের জিনিসপত্রের দাম আমাদের বাড়াই দিতে হবে, অর্থাৎ আমাদের মুনাফা বেশি করতে হবে। এরপর আসছে আমাদের অর্থের যোগান আমাদের বৃদ্ধি। এখন অর্থের যোগান যদি আমাদের বাড়ে তাহলে কী হয়, আমাদের অর্থের যোগান বাড়লে আমাদের আয় বাড়ে। আয় যদি বাড়ে তাহলে আমাদের কি বুক বাড়ে, তাহলে আমাদের চাহিদা বাড়ে, তাহলে আমাদের কী জিনিসপত্রের দাম আমাদের বাড়ে, তাহলে এটা মুদ্রাস্ফীতি। তাহলে আমরা আলোচনাটা কী দেখলাম যে মুদ্রাস্ফীতির কারণে প্রধান কারণ যদি আমরা বলি যে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অন্যান্য কারণে আমরা কী আসছি, বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগ,
রাজনৈতিক অস্থিরতা, মজুরি এবং বেতন বৃদ্ধি, এবং পরিশেষে আমরা দিলাম অর্থের যোগান বৃদ্ধি। এছাড়াও আরও অন্যান্য কারণে আমাদের কী করতে পারে যে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এবারে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি নিয়ে আমরা আলোচনা করব। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি হলো 4 প্রকারের: মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী, ধাবমান এবং উলম্বন মুদ্রাস্ফীতি। তাহলে সংজ্ঞায় যদি আমরা বলি যে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি কাকে বলে, অর্থাৎ দাম স্তর যখন অত্যন্ত ধীর গতিতে বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। দাম স্তর যখন হাঁটি হাঁটি পা করে চলে তখন তাকে বলা হয় পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। আর দাম স্তর যখন দৌড়ায় তখন তাকে কী বলে, ধাবমান মুদ্রাস্ফীতি। আর দাম স্তর যখন লাফিয়ে লাফিয়ে চলে তখন তাকে বলা হয় উলম্বন মুদ্রাস্ফীতি। আমরা যদি সহজভাবে আরেকটু আলোচনা করতে যাই, যে আমরা প্রত্যেকে আমাদের শিশুকাল নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, অর্থাৎ উড ডেট আই আর এ সাইড লেগেড, আমরা যদি আবার শিশু হতাম, শিশুকালে আমরা কি করি, শিশু অবস্থায় আমরা কীভাবে চলাফেরা করতাম, যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতাম। এই যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা, অর্থাৎ দাম স্তরে যদি হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, অর্থাৎ ধীরগতিতে আস্তে আস্তে চলাফেরা করে, তখনই আমরা তাকে বলবো যে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। আমরা হামাগুড়ি দিয়ে চলাফেরার পরে আমরা কি করি, যে আমরা হাঁটি পা করি। এই যে হাঁটি পা করি, অর্থাৎ দাম স্তরে যখন হাঁটি পা করে এগায় তখনই আমরা ধরে নিতে পারি যে পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি। এরপর আমরা কি করি, হাঁটা যখন আমাদের শেখা শেষ হয়ে যায় তখন আমরা কি করি, আস্তে আস্তে দৌড়াই। মুদ্রাস্ফীতি অর্থাৎ দাম স্তরে যখন দৌড়ে তখনই আমাদের তাদেরকে বলি যে ধাবমান মুদ্রাস্ফীতি। দৌড়ানোর কাজ শেষ হলে তখন আমরা কি করতে পারি, যে আমরা লাফিয়ে চলাফেরা করতে পারি। আর দাম স্তরে যখন লাফিয়ে চলাফেরা করে তখন তাকে বলা হয় উলম্বন মুদ্রাস্ফীতি। তাহলে আমরা দেখলাম কি, হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি, উলম্বন মুদ্রাস্ফীতি। বিষয়টা যদি আমরা রেখাচিত্রে ব্যাখ্যা করি, আমরা কি দেখব, আমরা রেখাচিত্রে আমরা দেখি যে প্রথমে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি কি দেখলাম, আমাদের অকিউ অপি অক্ষ। এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম আমাদেরকে যোগানের পরিমাণ কি আমাদের স্থির, চাহিদা কি ঘটলো, প্রাথমিক চাহিদা D1, পরবর্তীতে চাহিদা কী হলো আমাদের D2। তাহলে এখানে কি ঘটলো, অর্থাৎ P1 থেকে দাম বৃদ্ধি পেয়ে P2। তাহলে এখানে P1 P2 হলো কি আমাদের মৃদু মুদ্রাস্ফীতি। এরপর আমরা দ্বিতীয় চিত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব, এখানে কি হলো আমাদের, যে এসএস হলো আমাদের যোগান, প্রাথমিক চাহিদা কত D1, পরবর্তীতে চাহিদা D2। তাহলে আমাদের কী বৃদ্ধি পেলো, দাম OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2, অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতির চেয়ে এখানকার অবস্থাটা কি আরও, অর্থাৎ বেগ নিয়ে অথবা গতি নিয়ে দাম স্তরের পরিবর্তন ঘটছে। তাহলে এখানে হলো P1 P2 হলো কি আমাদের পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। তৃতীয় চিত্রে যদি আমরা আলোচনা যাই, তৃতীয় চিত্রে আমরা কি দেখলাম, যে এসএস হলো আমাদের যোগান, প্রাথমিক চাহিদা D1, পরবর্তীতে চাহিদা হলো আমাদের D2। তাহলে দামের কী ঘটলো, OP1 ডিফারেন্স যদি আমরা দেখি যে OP2, এখানকার ডিফারেন্স বা পার্থক্যটা আমরা কী দেখি, পার্থক্যটা দেখা যায় আগের দুইটা চিত্রের চেয়ে এখানে পার্থক্যটা আরও বেশি। অর্থাৎ এখানে আমাদেরকে দাম স্তর ব্যবধানটা অনেক বেশি, অর্থাৎ দাম স্তর দৌড়ে চলে, তখন আমাদের এটা বলবো যে ধাবমান মুদ্রাস্ফীতি। এরপরে যদি আমরা দেখি যে এখানে কি আমাদের দেখলাম, যে চাহিদা পরবর্তীতে চাহিদা, এখানে দাম আসছিল আমাদের OP1, পরবর্তীতে দাম হলো OP2, এখানকার ব্যবধান আমাদের অনেক বেশি, অর্থাৎ লাফিয়ে চলে। তাহলে এটা আমরা কি বলতে পারি, যে উলম্বন মুদ্রাস্ফীতি। তাহলে আমরা আলোচনাটা কি করলাম, যে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, 2 নম্বরে আমরা আলোচনা করলাম পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, 3 নম্বরে আমরা আলোচনা করলাম যে ধাবমান মুদ্রাস্ফীতি, 4 নম্বরে আমরা আলোচনা করলাম যে উলম্বন মুদ্রাস্ফীতি, এবং রেখাচিত্রের বিষয়টা আমরা উপস্থাপন করা হলো। পরবর্তীতে আমরা কি করব, যে আলোচনায় যাব যে মুদ্রাস্ফীতির, এখন আমরা আলোচনা যাচ্ছি যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো কি। প্রথমে যদি আমাদের পয়েন্ট দেখি যে অর্থের যোগান বৃদ্ধি, অর্থের যোগান বাড়লে কী হয়, আমাদের আয় বাড়ে, আয় যদি বাড়ে আমাদের তাহলে ক্রয় ক্ষমতা বাড়ে,
তাহলে আমাদের কী করবে, আমাদের চাহিদা বাড়বে, তাহলে আমাদের কি অর্থের যোগান যদি আমাদের বাড়ে তাহলে আমাদের মুদ্রাস্ফীতি ঘটবে। 2 নম্বর আসছে আমাদের উৎপাদন হ্রাস, অর্থাৎ আমাদের চাহিদা বাড়লো কিন্তু আমাদের উৎপাদন যদি আমাদের না বাড়ে তাহলে কী করবে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকবে। 3 নম্বরে আমরা দেখলাম কি যে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন যদি সে হারে না বাড়ে তাহলে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, তাহলে এখানে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এরপর আসছে কি আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ যদি যা লাগে উপকরণের দাম যদি আমাদের বাড়ে তাহলে আমাদের দ্রব্যের দামও বাড়ে, দ্রব্যের দাম বাড়লে আমাদের কী করবে, মুদ্রাস্ফীতি। এরপর আসছে কি আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, অর্থাৎ আমরা স্বয়ংসম্পূর্ণ না, অর্থাৎ আমাদের অনেক জিনিস আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করা লাগে, আন্তর্জাতিক বাজারে যদি ওই জিনিসের দাম বৃদ্ধি পায় তাহলে কী করবে, আমাদের আমদানিজাত দ্রব্যের দামটাও বেড়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এরপর আসছে আমাদের বেতন বৃদ্ধি অথবা মজুরি যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কী ঘটে থাকে, যে আমাদের বেতন বাড়লে আমাদের কি, যে উৎপাদন যদি আমাদের সঠিকভাবে না বাড়ে তাহলে আমাদের কী হয়, ব্যবসায়ীরা যে জিনিসপত্রের দাম বাড়িয়ে যায়, যার কারণে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এরপর আমাদের সরকারি ব্যয় বৃদ্ধি, অর্থাৎ সরকার কী করে, আমাদের সরকার জনগণের কল্যাণে আমাদের কাজ করে, অর্থাৎ সরকারের ব্যয় যদি আমাদের বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম আমাদের বেড়ে যাবে, তখন কী করবে, আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। রপ্তানি যদি আমাদের বাড়ে তাহলে আভ্যন্তরীণ বাজারে কী করবে, রপ্তানি বাড়লে আমাদের আভ্যন্তরীণ বাজারে যদি আমাদের জিনিসের অর্থাৎ চাহিদার তুলনায় আমাদের যোগানটা অপ্রতুল হয় তখনও কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বাড়বে। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক এখনকার বর্তমান সময়েও আমাদের দেখা যায় কি, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে দেখা যায় আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ, যেটা করোনা ভাইরাস, তা তো আছেই। অর্থাৎ এইসব কারণেও দেখা গেছে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জিনিসপত্রের দাম আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে আমাদের এই কারণে আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। সিন্ডিকেট বাণিজ্য, অর্থাৎ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা আছে, তারা কী করে, যে সিন্ডিকেট বাণিজ্য করে, তারা অযাচিতভাবে অসৎভাবে দেখা গেছে যে তারা অধিক মুনাফা লুটে নেয়, তাহলে সিন্ডিকেট বাণিজ্যটা আমাদের মুদ্রাস্ফীতির কারণ। মজুতদার এবং চোরাচালান, এবং মজুতদার এবং চোরাচালান তারা কী করে, আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, অর্থাৎ তাদের হীন স্বার্থের জন্য দেখা গেছে যে তারা আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন পণ্যদ্রব্য কী করে, আমাদের কৃত্রিম সংকট সৃষ্টি করে, অথবা বাইরের দেশ সীমান্তবর্তী দেশের সাথে দেখা গেছে আমাদের বিভিন্ন রকমের চোরাচালানে যে জড়িত থাকে, আমাদের বিভিন্ন রকমের ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দেখা গেছে যে তারা কী করে, আমাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যার কারণে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। বাজার তদারকির অভাব, অর্থাৎ সর্বস্তরে যে বাজারটা আমাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ কোনো অঞ্চলে দেখা যায় কি, আমাদের মফস্বল এলাকার বিভিন্ন অঞ্চলে দেখায় কি এক এক দোকানে দেখা যায় আমাদের এক এক রেট, জিজ্ঞেস করলে বলে যে ভাই পছন্দ হলে নেন, না হলে নান। অর্থাৎ বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে দেখা যায় একই জিনিসের বিভিন্ন দাম, আবার একই বাজারে দেখা যায় যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম, অর্থাৎ বাজার দেখা গেছে যে মনিটরিং অভাব, তাহলে এখানে আমাদের মুদ্রাস্ফীতির একটা কারণ। জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ আমাদের উৎপাদন যদি আমাদের নাও বাড়ে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লিভিং অর্থাৎ জীবনযাত্রার যদি আমাদের মান বাড়ে তাহলে আমাদের কী, আমাদের চাহিদা বেড়ে থাকে, আর চাহিদা যদি বেড়ে থাকে তাহলে কী, আমাদের চাহিদা বাড়লে আমাদের জিনিসপত্রের দামও ব্যবসায়ীরা কী করে, বৃদ্ধি করে দেয়, তাহলে এটা আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ। এরপর আসুন যে সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি যদি করে গভর্নমেন্ট, সামাজিক নিরাপত্তা আওতা বলতে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকমের বেকার ভাতা, এইসব নিরাপত্তার কারণে যদি আমাদের দেখা গেছে কি যে ভাতা বাড়ায় দেওয়া হয়, অথবা অর্থাৎ যে আগে যে বলয়টা ছিল এই বলয় থেকে যদি আরেকটু বৃহৎ পরিসরে নিতে যায় তখনও দেখা গেছে যে আমাদের কি দেখা যায়, যে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। তাহলে আমরা যে আলোচনাটা করলাম কি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো, এছাড়াও আমাদের বিভিন্ন কারণে দেখা গেছে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। আপাতত এই কারণগুলো আমরা দেখলাম। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায়। আমরা যদি বিষয়টা আলোচনা করতে যাই, প্রতিকারের উপায়ে আর্থিক নীতি, রাজস্ব নীতি এবং প্রত্যক্ষ কার্যক্রম, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনাটা শেষ করতে চাচ্ছি। যে প্রতিকারে ব্যাংক হার পরিবর্তন, ব্যাংক হার পরিবর্তন বলতে আমাদের কি বোঝাচ্ছে, বাংলাদেশ ব্যাংক নিজ ব্যাংকে ব্যাংক হার পরিবর্তন করলে বাণিজ্যিক ব্যাংক কম ঋণ নিতে আগ্রহী হবে, তাহলে বাজারে মুদ্রার
অর্থের যোগান কমবে। খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ খোলা বাজারে যদি ঋণপত্র বিক্রি করে বাণিজ্যিক ব্যাংক এবং জনসাধারণ মুনাফার আশায় ঋণপত্র ক্রয় করবে। অর্থাৎ তাদের ক্রয় করলে তাদের হাতে উদ্বৃত্ত অর্থ থাকবে না, চাহিদা কমবে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের যদি নগদ রিজার্ভ অনুপাতটা বৃদ্ধি করে, তাহলে তাদের ঋণ প্রদান ক্ষমতা কমে আসবে বাণিজ্যিক ব্যাংকে। ঋণের রেশনিং পদ্ধতি সংকুচনমূলক নীতি যদি গ্রহণ করে, তাহলে প্রতিকার করা সম্ভব। বন্ধকি ঋণের নগদাংশ যদি আমাদের পরিবর্তন করে, তাহলে আমাদের প্রতিকার করা সম্ভব। এবার আসছে আমাদের রাজস্ব নীতি, সরকারি ব্যয় যদি আমাদের সীমিত পর্যায়ে রাখে, অর্থাৎ হ্রাস করে, তাহলে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কর, নতুন কর যদি আমাদের ধার্য করে অথবা করের সীমা যদি আমাদের বাড়িয়ে দেয়, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সরকারি ঋণের পরিমাণ যদি আমাদের পরিমাণে কমায় দেয়, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর আমরা প্রত্যক্ষ কার্যক্রম আমরা যে উৎপাদনের বৃদ্ধি যদি আমাদের হয়, তাহলে দেখা যায় আমাদের মুদ্রাস্ফীতি অর্থাৎ রোধ করা সম্ভব হবে। দাম নিয়ন্ত্রণ এবং রেশনিং, দ্রব্যমূল্যের যদি আমাদের নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সরকার তদারকিটা ঠিকমতো রাখে, দাম নিয়ন্ত্রণ এবং দাম যদি বৃদ্ধি পায়, তাহলে রেশনিং ব্যবস্থাটা যদি চালু করে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। মজুরি নিয়ন্ত্রণ, অর্থাৎ বিশেষ অবস্থায় মজুরি কোনোভাবে বৃদ্ধি করা যাবে না, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। পটকা বাজার এবং মজুতদারি শক্ত হাতে আমাদের দমন করতে হবে, না হলে বাজার অস্থিতিশীল করে রাখে তারা, তাহলে অর্থ আমাদের প্রতিকার করা সম্ভব। আমদানি যদি বৃদ্ধি করে, আমাদের চাহিদা থাকে এবং আমাদের ঘাটতি থাকে, তাহলে আমদানি বৃদ্ধির মাধ্যমে আমাদের দ্রব্যমূল্য দেশের ভিতরে আমদানি করে, অর্থাৎ দামটাকে স্থিতিশীল অবস্থায় রাখতে হবে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি আমাদের বলা হয়, তাহলে জিনিসপত্র অর্থাৎ কমোডিটিসের দাম সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে। মুদ্রা বাতিল, সর্বশেষ যে পন্থা, অর্থাৎ কোনো দিকে আর কাজ না হলে সর্বশেষ পন্থা হলো সরকার কী করে আমাদের মুদ্রা বাতিল করে দেয়, অর্থাৎ বিশেষ কোনো মুদ্রা বাতিল করে দেয়। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, স্বাধীনতা যুদ্ধের পরে 1971 সালের পরে আমাদের কিছু মুদ্রা বাতিল করেছিল। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু মুদ্রা বাতিল করে দিয়েছিল। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ যে কোনো একটা পরিবেশটা যদি আমাদের অনুকূল থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি স্থিতিশীল থাকে, তাহলে দামও আমাদের স্থিতিশীল থাকে। তাহলে আমরা আলোচনাটা মুদ্রাস্ফীতি নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসব এবং সেই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।